আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি নেতানিয়াহু। এদিকে নেতানিয়াহুর পদত্যাগ চায় ৭২ ইসরায়েলি। যুদ্ধ শুরুর সময়ের চেয়ে ভালো অবস্থানে আছে ফিলিস্তিনি যোদ্ধারা, হামাস নেতা আব্দুল হাদির মন্তব্য। আগ্রাসনের বিরুদ্ধে ইসরায়েলকে রাশিয়ার কঠোর হুঁশিয়ারি, পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে জাখারোভার মন্তব্য। মার্কিন চাপ উপেক্ষা করে চীন রাশিয়াকে নিয়ে যা বললেন ইরানের নতুন সংস্কারপন্থী প্রেসিডেন্ট পেজেশকিয়ান। ইহুদিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে স্লোগান, গাজার সমর্থনে ইয়েমেনে এই যাবৎকালের বৃহত্তম বিক্ষোভ। জেগে উঠেছে জনতা, পতনের মুখে মোদির মসনদ। ভারতের ৭ রাজ্যে উপনির্বাচনের ভূমিধ্বস, জয়ের পথে রাহুলদের ইন্ডিয়া জোট। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। অবকাশ যাপনে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গরমের কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি। শনিবার অতিরিক্ত গরমে পানি শূন্যতার কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম CNN। ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বাসভবনের কাছের একটি চিকিৎসা কেন্দ্রে সারা রাত অবস্থান করেন তিনি। অবশ্য হাসপাতালে পৌঁছানোর পর ভিডিও বার্তা দেন নেতানিয়াহু। তিনি জানান, গ্যালিল সাগরে অবকাশ যাপনে গিয়েছিলেন তিনি। সেখানে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অসুস্থ হয়ে পড়েছেন, তবে এখন ভালো বোধ করছেন। তিনি সবাইকে কড়া রোদে বেশি সময় না থাকার ও বেশি পানি পানের পরামর্শ দেন। এদিকে ৭২ ইসরায়েলি মনে করেন যে ৭ অক্টোবর ব্যর্থতার জেরে নেতানিয়াহুর পদত্যাগ করা উচিত। শনিবার টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে শুক্রবার প্রকাশিত চ্যানেল 12-এর এক জরিপের ফলাফলের বরাত দিয়ে জানানো হয়, ৭২% ইসরায়েলি মনে করেন ৭ অক্টোবরের ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পদত্যাগ করতে হবে। এর মধ্যে ৪৪% মনে করেন নেতানিয়াহুকে অবিলম্বে পদত্যাগ করা দরকার। অন্য ২৮% মনে করেন যে যুদ্ধ শেষ হলে তার পদত্যাগ করা উচিত। জরিপে দেখা গেছে, যারা নিজেদেরকে সরকারের সমর্থক হিসেবে মনে করেন তাদের মধ্যে ৫০% বিশ্বাস করেন যে নেতানিয়াহুকে তার মেয়াদ শেষ হওয়ার আগেই পদ ছেড়ে দিতে হবে। ৪২% সমর্থক বলছেন তার মেয়াদের শেষ পর্যন্ত দেখা উচিত। ২৯% ইসরায়েলি বলছেন ৭ অক্টোবরের বিপর্যয়ের জন্য নেতানিয়াহু সবচেয়ে বেশি দায়ী। ১৮% বলেছেন সাবেক সামরিক গোয়েন্দা প্রধান আরহন হালিফা দায়ী ছিলেন। ১০% IDF চিফ অফ স্টাফ হার্জি হালেভিকে দায়ী করেছেন। ৭% সিনবেট প্রধান বারকে দায়ী করেছেন এবং মাত্র ৪% দায়ী করেছেন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গালান্তকে। জরিপে হামাসের সাথে একটি চুক্তির জন্য ব্যাপক জনসমর্থনও পাওয়া গেছে, যাতে যুদ্ধবিরতি এবং বন্দীদের ফিরিয়ে আনার পক্ষে ৬৪% এবং বিপক্ষে ১৫% মত দিয়েছেন, আর ২১% কোনো মতামত দেননি। ইসরায়েলের সঙ্গে ১০ মাস ধরে যুদ্ধ করছে হামাস সহ ফিলিস্তিনের অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলো। যুদ্ধের শুরুতে ইসরায়েল জানিয়েছিল হামাসকে তারা গাজা থেকে নির্মূল করবে, তবে এখনো এই লক্ষ্য অর্জন করতে পারেনি তারা। এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট দাবি করেছে, হামাস অস্ত্র ও লোকবলের দিক দিয়ে দুর্বল হয়ে পড়েছে। এ কারণে তারা এখন যুদ্ধবিরতি চাইছে। তবে হামাসের লেবানন রাজনৈতিক অফিসের প্রধান নেতা আহমদ আব্দুল হাদি বার্তা সংস্থা এপিকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, যুদ্ধের শুরুর সময়ের চেয়ে এখন ভালো অবস্থানে আছে ফিলিস্তিনি যোদ্ধারা। তিনি বলেছেন, প্রতিরোধ যোদ্ধাদের জন্য সামরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং তাদের অবস্থান যুদ্ধের শুরুর সময়ের চেয়ে ভালো আছে। ইসরায়েলের হামলার তীব্রতা বাড়ায় গাজায় অবস্থানরত হামাসের নেতারা যুদ্ধবিরতিতে রাজি হতে চাপ দিচ্ছে, এমন দাবি প্রত্যাখ্যান করেছেন লেবানন ভিত্তিক এই নেতা। এছাড়া যুদ্ধ শেষে হামাস আবারও একাই গাজা নিয়ন্ত্রণ করবে এমনটা প্রত্যাশা করছেন না বলেও জানিয়েছেন আহমদ আব্দুল হাদি। গাজার ভবিষ্যৎ সরকার একটি ফিলিস্তিনি বিষয় হবে এবং এটি নির্ধারণ করবে ফিলিস্তিনিরাই বলে জানিয়েছেন তিনি। আর এই বিষয়টি চলমান যুদ্ধবিরতির আলোচনায় নেই বলে দাবি তার। তিনি বলেছেন, পরবর্তী ধাপে আমরা এটা গাজাকে শাসন করতে চাই না, আমরা অংশীদারিত্ব এবং জাতীয় ঐক্যমতের সরকার চাই। জুলাইয়ের শেষ দিকে চীনে নিজেদের প্রধান প্রতিদ্বন্দ্বী ফাতাহার প্রতিনিধির সঙ্গে হামাসের প্রতিনিধিরা বৈঠক করবেন বলে জানিয়েছেন তিনি। গত মাসে বৈঠকটির সময় নির্ধারণ করা হলেও এটি স্থগিত করা হয়, সূত্র এপি।
লেবাননের পাশাপাশি সিরিয়ায় বিমান হামলা চালানোর ব্যাপারে ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে রাশিয়া। মস্কো বলেছে সিরিয়ায় ইসরায়েলি হামলায় উত্তেজনা বাড়বে এবং পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ করবে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা শুক্রবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় তার্তুস প্রদেশের ভূমধ্যসাগরীয় দ্বীপ শহর বানিয়াসের সাম্প্রতিক ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানান। জাকারোভা বলেন, সিরিয়ায় ওই শহরে অস্ত্রাগার থাকার অজুহাতে গত সোমবার সেখানে বিমান হামলা চালায় ইসরায়েল। তিনি বলেন, আমরা এই ধরনের দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপের তীব্র নিন্দা জানাই। তারা মধ্যপ্রাচ্য সংঘাতকে চারদিকে ছড়িয়ে দিতে এবং এই অঞ্চলকে একটি বিপজ্জনক গিরিখাদে ফেলে দিতে চায়। জাকারোভা বলেন, রাশিয়া আরেকবার সিরিয়ার বিরুদ্ধে সহিংস আচরণ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন না করতে তেল আবিবের প্রতি আহ্বান জানাচ্ছে। তা না হলে পরিস্থিতি নাটকীয় অবনতি হতে পারে। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, গত সোমবার বানিয়াসে ইসরায়েলি বিমান হামলায় অবকাঠামোর ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যা চলমান থাকা অবস্থায় প্রায় সিরিয়ার বিভিন্ন অবস্থানে বিমান হামলা চালিয়ে যাচ্ছে তেল আবিব। যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করে চীন ও রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেছেন ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, মার্কিন চাপে ইরান সাড়া দেবে না। শনিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। ইরানের মধ্যপন্থী রাজনীতিবিদ প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ইরান পারমাণবিক অস্ত্রের দিকে গুরুত্ব না দিয়ে বরং প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক আরো গভীর করবে। এছাড়া ইউরোপের সঙ্গেও সতর্ক জোরদারে তেহরানে কাজ করবে বলে তিনি জানান। বিবৃতিতে ইরানের প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রকে বাস্তবতা বুঝতে হবে, তেহরানকে মার্কিন চাপকে গুরুত্ব দেয়া না। বিশ্বের কাছে এটাই বার্তা। 69 বছর বয়সী ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একজন হার্ট বিশেষজ্ঞ। নির্বাচনের প্রচারণার সময় থেকেই তিনি ইরানের রাজনৈতিক অস্থিরতা কমানো এবং 2015 সালে পারমাণবিক চুক্তি বাস্তবায়ন সহ সামাজিক বিভিন্ন সংকট দূর করার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে ইরানিরা প্রেসিডেন্ট পেজেশকিয়ানের এই প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে ততটা আশাবাদী নন, কারণ ইরানের সর্বোচ্চ ক্ষমতা অধিকারী হলেন সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই। অবরুদ্ধ গাজা উপত্যকা নিরীহ ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ করে ইয়েমেনের লাখ লাখ মানুষ বিক্ষোভ দেখিয়েছেন। গতকাল ইয়েমেনের উত্তরাঞ্চলীয় শহর সাদা ও রাজধানী সানা সহ সারা দেশের প্রতিটি শহর ও জনপদে ইসরায়েল বিরোধী বিক্ষোভ হয়েছে। সানায় শুক্রবার এই যাবৎকালের মধ্যে বৃহত্তম বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা গাজা উপত্যকায় দখলদার সেনাদের ভয়াবহ গণহত্যা ও ধ্বংসযজ্ঞের নিন্দা জানিয়ে স্লোগান দেন। এসব স্লোগানের মধ্যে ছিল, আমরা গাজার সঙ্গে আছি, আমরা আমেরিকা ও তার সমর্থকদের বিরুদ্ধে লড়াই করব ইত্যাদি। ইয়েমেনের বিক্ষোভকারী জনতা ইহুদিবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্লোগান দেওয়ার পাশাপাশি গাজার সমর্থনে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর নৌ অভিযানগুলোর প্রশংসা করেন। গত বছরের অক্টোবর মাসে গাজায় ইসরায়েলি গণহত্যা শুরু হওয়ার পর থেকে প্রতি শুক্রবার ইয়েমেনবাসী রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করে আসছেন। গতকালের বিক্ষোভ শেষে প্রকাশিত এক বিবৃতিতে গাজা উপত্যকা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের প্রতিরোধ যুদ্ধ ও অবিচল অবস্থানের ভূয়সী প্রশংসা করা হয়। বিবৃতিতে বলা হয়, গাজাবাসীর সমর্থনে লোহিত সাগর ও আরব সাগরে ইয়েমেনের নৌ অভিযান অব্যাহত থাকবে। ইয়েমেনের বিক্ষোভকারীদের বিবৃতিতে বলা হয়, আমরা আপনাদের একথা নিশ্চিত করছি যে আপনারা চলমান যুদ্ধে একা নন। আমরা আপনাদের সঙ্গে এবং আপনাদের পাশে আছি। আমরা আমাদের কঠোর অবস্থান থেকে এক চুলও নড়ব না। এদিকে লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টিকে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি করা ভারতের বিরোধী দল কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট দেশটির 7 রাজ্যের বিধানসভার 13টি আসনের উপনির্বাচনে ভূমিধ্বস জয়ের পথে রয়েছে। এই উপনির্বাচনে ইন্ডিয়া জোট 4 আসনে জয় পেয়েছে এবং অন্য 6টি আসনে বিজেপির তুলনায় এগিয়ে রয়েছে বলে শনিবার দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বিরোধী দল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি এবং দ্রাবিড় মুনেত্রা কাঝাগম পার্টি ইন্ডিয়া জোটের শরিক দল। বুধবার পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, বিহার, তামিলনাড়ুতে অনুষ্ঠিত উপনির্বাচনে প্রার্থিতা দিয়েছে সবকটি দল। পাঞ্জাবের পশ্চিম আসনে 23,000 ভোটের ব্যবধানে জয় পেয়েছেন আম আদমি পার্টির মহিন্দর ভগত। পশ্চিমবঙ্গে তৃণমূলের কংগ্রেসের প্রার্থীরা 4টি আসনে বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন। সেখানে প্রত্যেকটি আসনে পিছিয়ে রয়েছেন বিজেপি প্রার্থীরা। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখর স্ত্রী কমলেশ ঠাকুর উপনির্বাচনে
অংশ নিয়ে দেরা আসনে জয় পেয়েছেন। রাজ্যের নালাগড় আসনেও এগিয়ে রয়েছে কংগ্রেস। অন্যদিকে হামিরপুরে বিজেপি প্রার্থী আশিস শর্মা এগিয়ে রয়েছেন। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস 4টি আসনে জয় পেয়েছে। 4 আসনেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা উল্লেখযোগ্য ব্যবধানে বিজেপি প্রার্থীদের পরাজিত করেছেন। তামিলনাড়ুর বিক্রভান্দি বিধানসভা আসনে 58,785 ভোটে এগিয়ে রয়েছেন ইন্ডিয়া জোটের শরিক দল ডিএমকে প্রার্থী আনিওশা শিভাই। উত্তরাখণ্ডের বদ্রীনাথ ও মঙ্গলোর উভয় আসনে এগিয়ে রয়েছেন কংগ্রেসের প্রার্থীরা। অন্যদিকে মধ্যপ্রদেশের অমরওয়ার আসনে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী কমলেশ প্রতাপ শাহী। আর বিহারের রূপাউলি আসনে জনতা দলের কালাধর প্রসাদ মণ্ডল স্বতন্ত্র প্রার্থী থেকে পিছিয়ে রয়েছেন। শনিবার সকালে দেশটির 7টি রাজ্যের বিধানসভার 13টি আসনের ভোট গণনা শুরু হয়েছে। এর আগে গত বুধবার বিহার, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব এবং হিমাচল প্রদেশের বিধানসভা আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভারতে 2024 সালের লোকসভা নির্বাচনের পর প্রথমবারের মতো এসব আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এপ্রিলে অনুষ্ঠিত উপনির্বাচনে বিজেপি 240টি আসনে জয় পায়। এর ফলে দেশটিতে সরকার গঠনের জন্য 272 আসনের একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। যদিও বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট 293টি আসনে জয় পাওয়ায় সরকার গঠনে সক্ষম হয়। ওই নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট লোকসভার 232 আসনে জয় পেয়েছে। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি নেতানিয়াহু। এদিকে নেতানিয়াহুর পদত্যাগ চায় 72 ভাগ ইসরায়েলি। যুদ্ধ শুরুর সময়ের চেয়ে ভালো অবস্থানে আছে ফিলিস্তিনি যোদ্ধারা, হামাস নেতা আব্দুল হাদির মন্তব্য। আগ্রাসনের বিরুদ্ধে ইসরায়েলকে রাশিয়ার কঠোর হুঁশিয়ারি, পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে জাখারোভার মন্তব্য। মার্কিন চাপ উপেক্ষা করে চীন রাশিয়াকে নিয়ে যা বললেন ইরানের নতুন সংস্কারপন্থী প্রেসিডেন্ট পেজেশকিয়ান। ইহুদিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে স্লোগান, গাজার সমর্থনে ইয়েমেনে এই যাবৎকালের বৃহত্তম বিক্ষোভ। জেগে উঠেছে জনতা, পতনের মুখে মোদির মসনদ। ভারতের 7 রাজ্যে উপনির্বাচনের ভূমিধ্বস, জয়ের পথে রাহুলদের ইন্ডিয়া জোট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।